আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা দেখেন, প্লেনের ভিতরে বসে একটু ভাব নিতেছিলাম। আসলে ভাব না দেখতেছিলাম যে কিরকম লাগে, কারণ টাইমটা ছিল একদম বন্ধুরা ফজরের সময়। ঠিক আছে, আমার ফ্লাইট ছিল 5:05-এ, তার কারণে দেখতেছিলাম যে চোখে কোনো ঘুম আছে কিনা। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে বিমানের ভিতরের দৃশ্য। আমরা যে প্লেনটাতে আসছিলাম, মাশাআল্লাহ প্লেনটা কিন্তু অনেকটাই বড় ছিল। এটা ছিল সৌদি এয়ারলাইন্স। বন্ধুরা আমি কিন্তু গেছিলাম বাস দিয়ে, ঠিক আছে। তারপর আমার পরিকল্পনা ছিল যে বাস দিয়ে আমি কাম ব্যাক করবো, কিন্তু যেরকম সিচুয়েশন দেখছি, ওই সিচুয়েশন দেখা পরে আমার শিডিউল চেঞ্জ করতে হয়েছে বা ক্যান্সেল করে পরবর্তীতে কিন্তু আমি বিমানের দিকে অগ্রাধিকার বেশি দেই। কারণ হয়েছে বাসে প্রায় 26 ঘন্টার মতো থাকা লাগে, যেটা আমার কাছে ইম্পসিবল মনে হয়েছিল এবং খুব কষ্টকর মনে হয়েছিল। বন্ধুরা 26 ঘন্টা একটা মানুষ বাসের ভিতরে বসে থাকতে পারে। 26 ঘন্টার ভিতরে হয়তো 2-1 ঘন্টা আপনারা মনে করেন, দুই ঘন্টা হাইস্ট 2 ঘন্টা হইব, 2 ঘন্টা হইব না, আরো কম হইব। কিছু সময় মনে করেন বিভিন্ন জায়গায় খাবার খাওয়া বা নামাজ পড়া বা বিভিন্ন পেট্রোল স্টেশনের দ্বারা মনে করেন পেট্রোল এই কাজগুলা ছিল। তো আমার কাছে একটু কষ্টকর মনে হয়েছিল, এই কারণে মনে করেন আমি বাসের ক্যান্সেল করে তখন প্লেনের টিকিট খুঁজতে যাই। বন্ধুরা টিকিট পুরো আকাশচুম্বী দাম ছিল। সৌদি থেকে কাতারে আসতে কিন্তু টিকিট সবসময় অ্যাভেলেবেল 350-400 রিয়ালের মতো থাকে, কিন্তু যেই সময়টাতে আমি গেছি এবং যে সময়টাতে আমি টিকিট খুঁজছিলাম ওই সময়টাতে কিন্তু আমি টিকিট পাই নাই। 800 টাকার নিচে কোনো টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না বন্ধুরা। তারপর আবার কি ট্রানজিট ফ্লাইট ছিল, ডাইরেক্ট ফ্লাইট ছিল না। যেমন আমি মদিনা থেকে ফ্লাইট চাইছিলাম সরাসরি দোহাতে কাতার, কিন্তু আমি মদিনা থেকে কোনো ফ্লাইটই পাই নাই। আমার অবশেষে মদিনা থেকে জেদ্দা আইতে হয়েছে, জেদ্দা থেকে তারপরে দোহা। তো বন্ধুরা দেখেন, অলরেডি আলহামদুলিল্লাহ প্লেনের ভিতরে উঠে গেছি এবং প্লেন কিন্তু ছাইরা দিছে, কিছুক্ষণের মধ্যে আকাশে উড়াল দিমু। আসলে এই মোমেন্টটা কখন পাই, যখন কিন্তু দেশে যায় বা অন্য রাষ্ট্রে কোথাও সফরে যায়, তখন কিন্তু কি আনন্দটা পাওয়া যায়। কারণ ছোটবেলায় শখ ছিল যে প্লেনে চড়া বা প্লেন দেখার জন্য মানুষ কিন্তু অনেক আগ্রহ থাকে। এবং বাংলাদেশের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা টাকা দিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে শুধু প্লেন দেখার জন্য। আসলে এটা একটা শখের বিষয়, এই আর কি বিষয়টা। তো বন্ধুরা দেখেন, এখন শখ পূরণ করে আলহামদুলিল্লাহ যে আমার কাজের যে গন্তব্য, ওইখানে কিন্তু আমি রওনা দিছি। টাকার দিক চাই না, কারণ নিজের শান্তিটা বা আনন্দটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আমরা যে গ্রুপে গেছি ওই গ্রুপরা তারা কিন্তু আরো 2 দিনের মতো স্টে করবো। আমি 2 দিন আগেই কিন্তু চলে যেতেছি বন্ধুরা, কারণ আবার একটু শারীরিকভাবে সমস্যা হয়েছে। স্বাস্থ্য মনে করেন হঠাৎ আসছে তো, এবং হঠাৎ আঠার কারণে মানে এভারেজে যদি আমি দৈনিক 20 কিলোমিটার আড়া পড়তো, তো কখনো এখানে বেশ একটা আড়া পড়ে নাই, কারণ রোম টু কাম টু রোম এরকম ছিল। আডাগোড়া খুবই কম ছিল। মানে হঠাৎ এসে যে সঙ্গে আমি আটছিলাম, এভারেজে দৈনিক 20 কিলোমিটার আডা কিন্তু একদম মোহের কথা না। যেখান থেকে আমার হোটেলটা পড়ছিল ওইখান থেকে যাইতে প্রায় 8 কিলোমিটার। তো 8 কিলোমিটার যাইতে 8 কিলোমিটার, আইতে 8 কিলোমিটার, তার মানে 16 কিলোমিটার হয়ে গেছে গা। আর ওইদিকে গেলে তো অবশ্যই ঘোরাঘুরি হয়। তো এবার আছে মনে করেন আমি দৈনিক 20 কিলোমিটারের মতন আড়া পড়তো। তো এই কারণে পায়ে একটু সমস্যা হয়েছে। ওইখানে সৌদির ফার্মেসি থেকে ওষুধ নিলাম, মানে খাইতেছি ব্যথার ওষুধ, তারপরে মুভ বলম দিলাম, কোনোভাবেই কাজ হইতেছিল না। ব্যথাটা যেমন আরো বাড়তেই আসছিল, এটা একটা সমস্যা ছিল। আবার ঠান্ডা জ্বর, এক ওয়েদার থেকে অন্য ওয়েদারে গেছে, পরিবেশের একটা ডিফারেন্স ব্যাপার স্যাপার আছে। ঠান্ডা জ্বর প্রচুর ছিল। মানে ওভারঅল সবকিছু মিলে চিন্তা করলাম যে না, হয়তো প্লেন দিয়ে গেলে ভালো হইব, বাস দেওয়া যাওয়াটা একটু কষ্টকর মনে করতেছে। তবে আমি কিন্তু বন্ধুরা প্যাকেজ নিয়ে গেছিলাম, যে প্যাকেজ ওইখানে আমরা হোটেল দিব, শুধু উইদাউট ফুড, খাবার বাদে সব সার্ভিসে কিন্তু ওরা করব। কিন্তু আমি ওইদিকে না তাকায় পরে আমার একটু নিজের আনন্দের জন্য আমি কিন্তু প্লেন চয়েস করে প্লেন দিয়ে আসতেছে। বন্ধুরা দেখেন, আকাশের যে আপগুলা দেখতে কত সুন্দর পরিবেশটা, ওয়াও, সত্যি কিন্তু অ্যামেজিং। এই সমস্ত পরিবেশ পাওয়া যাইতো না বা দেখা যাইতো না যদি প্লেন দিয়ে না আসতাম। দেখেন এই যে আবের নিচের মধ্যে কিন্তু জমিটা কত সুন্দর ভাবে দেখতেছে। আই থিঙ্ক আমরা এভারেজে এতটা উঁচুর মধ্যে আছি, 20 থেকে 25,000 ফিট উপরে হইব, কারণ একদম নিচের যে জমিটা স্পষ্ট ভাবে কিন্তু দেখা যাইতেছে আপগুলা নিচে। তো বন্ধুরা দেখেন, অলরেডি কিন্তু আমরা মানে কি করতাম, একটি আরব সাগরের উপরে আছি। আরব সাগর দিয়ে আসতেছি, মোটামুটি কাতারের মধ্যে পৌঁছায় গেছি। এটা হচ্ছে কাতারের একটি অংশ, কিছুক্ষণের ভিতরে আমাদেরকে ল্যান্ড করাইবো। তো বন্ধুরা দেখেন, উপর থেকে যে পাখির চোখে নিচের জমিন বা আকাশ দেখতে কিরা লাগে, এগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি। অসাধারণ কিন্তু দেখতে। দেখেন, যেটা হচ্ছে কাতারের একটি অংশ। বন্ধুরা অলরেডি আমরা কাতার আহমদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম নিকটে এসে পড়ছি। কিছুক্ষণের ভিতরে আমাদের প্লেন ল্যান্ড করব। তো ওইখান থেকে আমি কাতারের যে সৌন্দর্য বা পরিবেশটা দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, এগুলো হচ্ছে মরুভূমি রাষ্ট্র। এখানে বড় কোনো গাছপালা দেখতেই পাবেন। এই যে যা গাছপালা আছে সব ছোট ছোট বা আর্টিফিশিয়াল ওরা তৈরি করে রাখছে
রাখছে বা নিজে বানায় রাখছে। এছাড়া বড় কোথাও কোনো কেন গাছপালা দেখতে পারবেন না। দেখেন এটা হচ্ছে সমুদ্র, একটা সমুদ্রের পারে কিন্তু আহমদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। দেখতে মনে হইতেছে যে সমুদ্রের নিচে নামতেছে বা সমুদ্রের মধ্যে নামবো, কিন্তু আসলে না, এয়ারপোর্ট ওইখানে কিন্তু নামবো, কিন্তু প্লেনের উপর থেকে দেখা যাচ্ছিল যে আমরা সমুদ্রের মধ্যে নামতেছে। বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু আমাদের পাইলট ল্যান্ডিং মোডে চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সঠিকভাবে ঠিকঠাক ভাবে কিন্তু ল্যান্ড করতে পারছি। বন্ধুরা এখানে কিন্তু সবচেয়ে বড় একটা সাবজেক্ট হয়, প্লেন কিন্তু সহজে উড়ান যায়, ঠিক আছে, কিন্তু ল্যান্ডিং এর বিষয়টা একটু ডেঞ্জারাস থাকে। খুব বি কেয়ারফুল এই কাজটা করতে হয়। উঠতে 19-20 হইলে কিন্তু ল্যান্ডিং এর সমস্যা হইতে পারে। যাক আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে কিন্তু ল্যান্ড করতে পারছি। বন্ধুরা এটা একটা ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ, কারণ অনেক সময় দেখা যাইতেছে প্লেন ল্যান্ড করতে যায় কিন্তু ক্রাশ হয়ে যায় বা মনে করেন অনেক বিপদের সম্মুখীন হয়, কিন্তু আমাদের পাইলট অত্যন্ত দক্ষর সাথে কিন্তু ল্যান্ড করছে। বন্ধুরা অসাধারণ লাগলো।